সত্যি বলতে কি, নিজের বাড়ির টান পৃথিবীর সমস্ত ঐশ্বর্যকেই যেন হার মানাতে পারে। 3 বছর দুবাইতে পড়ে থেকে সেটা অন্তত আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই সুযোগ পেয়েই ছুট দিলাম বাড়ির দিকে। 3 বছর দেখি না নিজের বাড়িটাকে, নিজের পরিবারকে। যারা নিজের মানুষ ছেড়ে বিদেশ বিভূতিতে কাজের জন্য পড়ে থাকে, এই আমার মতো, তারা ছাড়া এই অনুভূতিটা আর কেউ বুঝবে না। বনগাঁ স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে নেমে এসেই দেখলাম, না, 3 বছরে আমার শহরটা আর তেমন পরিবর্তন হয়নি। যেভাবে দেখে গিয়েছিলাম তেমনভাবেই দাঁড়িয়ে আছে। এদিকে ওদিকে বারবার তাকালাম বটে, কিন্তু না, যা দেখবার জন্য আমার মনটা ছটফট করছিল তার দেখা পেলাম না। দেখি আরেকবার ফোন করে, ফোনটা বার করে নাম্বারটা ডায়াল করতেই সেই ডায়লগ। কি হয়েছে কে জানে, 2 দিন ধরে সমানে ফোন করে যাচ্ছি, অথচ ফোনটা যাচ্ছেই না। টোটো নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। বনগাঁ বড় আশ্চর্যের জায়গা। এখানে শহর আর গ্রাম যেন সহোদর ভাই, দুজনেরই সুন্দর সহাবস্থান। একদিকে শহর যেমন দেখিয়ে চলেছে তার আভিজাত্য, আবার তার বিপরীতে শান্ত স্নিগ্ধ গ্রাম্য প্রকৃতি যেন শ্যামলতার চাদর দিয়ে ঢেকে দিতে চাইছে তার আভিজাত্যের অহংকারটুকু। এই 2 সংঘাতের নাম আমার বনগাঁ। ব্যাস ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও। কত ভাড়া? 30 টাকা। কি 30 টাকা কবে থেকে হলো? আমাকে কি বাইরের লোক মনে করেছো নাকি? এটা আমার বাড়ি, আমি বনগাঁরই ছেলে, আমি ভাড়া জানি না? 20 টাকা ভাড়া ছিল তো। সেটা 3 বছর আগে ছিল, এখন ভাড়া 30 টাকা। বিশ্বাস না হলে কারো কাছে শুনে দেখেন না। আচ্ছা ঠিক আছে, এই নাও। টোটোর ভাড়া মিটিয়ে একবারে 2 চোখ ভরে দেখে নিলাম আমার বাড়িটাকে। একটা অদ্ভুত শান্তি, এ কাউকে বলে বোঝানো যাবে না। যতই বিদেশে থাকি না কেন, শেকড়টা যে এই দেশের মাটিতেই গাঁথা, সেটা আবারও একবার বুঝলাম। কিরে, হাঁ করে দাঁড়িয়ে থাকলি কেন? আয়, ভেতরে আয়। বাবা কখন যেন আমাকে দেখে বাইরে গেটের কাছে এসে দাঁড়িয়েছে। আমি এগিয়ে গিয়ে বাবাকে প্রণাম করলাম। কেমন আছো বাবা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আয়, ভেতরে আয়। তোর মা গেছে একটু মাসির বাড়ি। সে কি, আমি আসছি যেন এখন মাসির বাড়ি গেল? হ্যাঁ, একটা সমস্যা হয়েছে তাই। কি সমস্যা? তোর উর্মিলাদির মেয়ে পর্ণা পালিয়েছে। হ্যাঁ, কি বলছো? কবে? কার সাথে? এই তো গতকালই, একটা লোফার ছেলের সাথে। ছি 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 ছি, এত শিক্ষা, এত শাসন, তারপরেও পরিবারের সম্মানের কথা একবারও ভাবলো না? ও তো বাড়িতে বলতে পারতো। সে নাকি বলেছিল, তোর মাসি, মেশো, দিদি কেউই মেনে নিতে রাজি হয়নি। মেনে নেওয়া যায় নাকি? কোন বাবা মা ওই রকম একটা অসভ্য বাউন্ডুলে ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চায় বল দেখি? তোর মাসির এমনিতেই হাই প্রেশার, তারপর থেকেই শরীরটা ভীষণ খারাপ, তাই তোর মা গেছে সেখানে। আয়, তুই ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছিস। নে, তুই একটু বিশ্রাম নে আর স্নানটা করে ফেল। আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার বাবা মায়ের থেকেও ভালো রান্না করে, এই গুণটা আমি আমার ছোটবেলা থেকেই দেখছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিলাম। জার্নিতে শরীর ভীষণ ক্লান্তও ছিল। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম, বাবা ডাক দেয়নি। তারপরেই মনে পড়ল বাবা নিশ্চয়ই বাড়িতে নেই, কুণ্ডুবাড়ির চণ্ডীমণ্ডপে তাস খেলতে গেছে। ফোনটা বার করে আবারও নাম্বারটা ডায়াল করলাম। আবারও সেই বিরক্তিকর ঘ্যান ঘ্যান। কী যে হলো কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা এরকম তো করে না। একবার যাব, গিয়ে দেখব, সেটাই করি। না হলে মন থেকে উৎকণ্ঠাটা কিছুতেই যেন যাচ্ছে না। বাইকটা বার করে বেরিয়ে পড়লাম। সন্ধ্যাদের বাড়ি এই শহরের একেবারে শেষের দিকে, ইছামতি নদীর পাড়ে। মেয়েটা বড্ড অসহায়, বাবাটা অকালে রেলে কেটে মারা যায়। অসুস্থ মাকে নিয়ে কোনো রকমে দিন কাটে তাদের। মেয়েটা সেই কোন ভোরবেলা উঠে ফুল বেলপাতা কুড়োয়, তারপর মালা গেঁথে বাড়ি বাড়ি বিক্রি করে। এইভাবেই চলে যায় 2টো পেট। কিন্তু তার আত্মমর্যাদা বড্ড সাংঘাতিক। আমি কতবার তাকে বলেছি, সন্ধ্যা, আমি কি তোমাকে কিছু দিতে পারি না? নিশ্চয়ই পারো, কিন্তু আমি নিতে পারবো না। কেন? এই লড়াইটা আমার নিজের, এই লড়াই আমাকে একাই লড়তে হবে। সেই জন্যই মেয়েটাকে আমি যতটা না ভালোবাসি তার চেয়ে সম্মান করি অনেক বেশি। দীনবন্ধুনগর বাজার পেরিয়ে নদীর পাড় দিয়ে সন্ধ্যাদের বাড়ির সামনে এসে দাঁড়াতেই দেখলাম অন্ধকারের চাদরে আপাতমস্তক মোড়া বাড়িটাকে। যেন কতকালের রুগ্ন, কতকালের শোক আগলে বসে আছে। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকেই দেখলাম
অসুস্থ মায়ের পাশে বসে আছে সন্ধ্যা। ঘরময় অন্ধকার, একটা মোমবাতি জ্বলছে টিমটিম করে। সারা ঘরে একটা ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ। সন্ধ্যা, এ কি, তুমি তুমি কখন এলে? এই তো এইমাত্র। ওখানে দাঁড়িয়ে কেন? এসো, ভিতরে এসো। তোমাকে বসতে দেওয়ারও তো কোনো... দরকার নেই। মা কেমন আছেন? সেই একই রকম। তোমাকে কতবার করে ফোন করছি, ফোনটা সুইচ অফ বলছে কেন? ও, আসলে ফোনটাতে তো চার্জ দিতে পারিনি। ইলেকট্রিক লাইনটা তো কেটে দিয়ে গেছে। 2 মাসের বিল বাকি ছিল। ধন্যী মেয়ে বটে তুমি সন্ধ্যা, এত কষ্ট করবে তবু কারো সাহায্য নেবে না। সন্ধ্যা, আমি তোমাকে বিয়ে করব, তারপর তোমার লড়াই আর একার তোমার লড়াই থাকবে না। তখন না হয় দুজন মিলে লড়ব, সুখ দুঃখ সব না হয় দুজন মিলে ভাগ করে নেব। না বসন্ত, আমি আগেও তোমাকে অনেকবার বলেছি আমরা নিচু জাত, তোমাদের বাড়িতে আমাকে মেনে নেবে না। সন্ধ্যা, আমি কথা বলবো বাড়িতে। জাত ধর্ম এইসব ঈশ্বর সৃষ্টি করেননি, এসব মানুষের বানানো, এতে আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে অবিশ্বাসে কোনো যায় আসে না বসন্ত। তোমার পরিবার আমাকে মেনে নেবে না, আর আমি তোমাকে কোনোদিনও বলতে পারবো না তুমি বাড়ির রমাতে আমাকে বিয়ে করো। তুমি চলে যাও, আর কোনোদিনও তুমি এখানে এসো না। সন্ধ্যা, বললাম তো চলে যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। তুমি শিক্ষিত, ভালো পরিবারের ছেলে, তুমি তোমার যোগ্য মেয়েকে বিয়ে করো, সেটাই তোমার জন্য ভালো হবে। শুধু শুধু আমার মতন একটা নিচু জাতের মেয়ের জন্য অপেক্ষা করে থেকো না। এ তুমি কি বলছো সন্ধ্যা? তোমার মুখে এই কথা? কি করব বলো, এই সমাজই তো শিখিয়েছে। যাও, চলে যাও, আর এখানে থেকো না। এরকম বলো না সন্ধ্যা, আমাদের এত বছরের সম্পর্ক, সবটা এইভাবে শেষ করে দিও না। তুমি বলেছিলে আমাকে স্টেশনে নিতে আসবে, এই তো 2 দিন আগেও তোমার সাথে আমার এত কথা হলো, তখন তো কিছুই বলনি। হঠাৎ কি এমন হলো যে তুমি এতটা বদলে গেলে? মাত্র 2 দিনে এতটা পরিবর্তন হয় কিভাবে? যাকে তুমি মাত্র 2 দিন বলছো, ওই মাত্র 2 দিনে একটা পৃথিবী ওলটপালট হয়ে যেতে পারে। আর আর আমি বদলে যাইনি বসন্ত, বদলেছে সময়, বদলেছে পরিস্থিতি। যাও, বাড়ি যাও, আর এখানে কোনোদিনও এসো না। সন্ধ্যার কথায় এমন দৃঢ়তা আমি কোনোদিনও শুনিনি। আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, এক বুক বিষণ্ণতা নিয়ে বেরিয়ে এলাম সেখান থেকে। হঠাৎ ফোনটা বেজে উঠল, বার করে দেখলাম আমার বন্ধু নির্মাল্য। হ্যাঁ বল। কিরে, এসে পর তো একটা ফোনও করলি না। আমি এসেছি, তোকে কে বলল? তোর বাবার সাথে দেখা হয়েছিল, চণ্ডী মণ্ডপের দিকে যাচ্ছিল, তখনই ডেকে বললো তুই এসেছিস। কোথায় আছিস এখন? এই তো রাস্তায়। রবিদার চায়ের দোকানে আমি আছি। বস, আসছি। কিরে, মুড অফ মনে হচ্ছে, কি ব্যাপার? না, কিছু না। বুঝেছি, স্বাভাবিক, খারাপ তো লাগবেই। তুই তো আগে মনে হয় জানতিস না, না? তোকে আগে কেউ খবর দেয়নি? আগে খবর দেয়নি মানে? কিসের কথা বলছিস তুই? আমি সন্ধ্যার আর ওর মায়ের মৃত্যুর কথা বলছি। নির্মাল্য, কী সব যাতা বলছিস? যা তা বলছি মানে? তুই জানিস না যে সন্ধ্যা মারা গেছে? নির্মাল্য, আমি একটু আগে সন্ধ্যাদের বাড়িতে গেছি, ওর সাথে কথা বলে এসেছি। এ তুই কি বলছিস বসন্ত? সন্ধ্যা আর ওর মা 2 দিন আগে মারা গেছে। ওদের বাড়িতে কিভাবে যেন আগুন লেগে গিয়েছিল, তাতে পুড়ে মারা গেছে দুজনে। তোকে মিথ্যে বলে আমার লাভ কি? দাঁড়িয়ে পড়লাম, আমি নিজে কথা বলে এলাম সন্ধ্যার সাথে। আরে নির্মাল্য কি বলছে এসব? না, নির্মাল্য তো এরকম ঠাট্টা করার ছেলে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি আবার যাব সেখানে। কিরে, কোথায় যাচ্ছিস বসন্ত? ছুটে এলাম সন্ধ্যাদের বাড়ির সামনে। এসেই যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথায় সন্ধ্যাদের বাড়ি? একটা আগুনে পুড়ে ঝলসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ পড়ে আছে আমার চোখের সামনে। তার মানে নির্মাল্য সত্যি কথা বলছে, সত্যি সন্ধ্যা মারা গেছে। তাহলে একটু আগে আমি কার সাথে কথা বলে গেলাম? হঠাৎ যেন চারিদিকে কেমন এক উত্তাল হাওয়া বইতে শুরু করলো। সেই হাওয়ায় কেমন একটা বিকট মাংস পোড়া গন্ধ। আমার সামনে এসে আবির্ভূত হলো এক নারী মূর্তি, তার সারাটা শরীর আগুনে পুড়ে ঝলসে যাওয়া। তবু আমি তাকে চিনতে পারলাম, সন্ধ্যা। আমাদের বাড়িতে এমনি এমনি আগুন লাগেনি বসন্ত, আগুন লাগানো হয়েছিল। সন্ধ্যা,
কে লাগিয়েছিল তোমাদের বাড়িতে আগুন? তোমার বাবা। কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমার বাবা জানতো তুমি আমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না। আমি নিচু জাতের মেয়ে, আমাকে ঘরের বউ করলে তোমাদের সম্মান নষ্ট হবে, বংশমর্যাদা নষ্ট হবে। তাই লোক লাগিয়ে সে আগুন ধরিয়ে দিল আমাদের বাড়িতে। গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল আমাদের ছোট্ট বাড়িটা। জ্বলে গেলাম আমরা মা আর মেয়ে। আমাদের কোনো অপরাধ ছিল না বসন্ত। আমিও তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম। আমার বাবা এত নীচ, আমি আমি ভাবতেও পারছি না। তোমার মা সবটা জেনে গেছিল, তাই তোমার বাবা তোমার মাকে ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে। আমি চাইলেই আমার আর আমার মায়ের হত্যার বদলা নিতে পারি বসন্ত, কিন্তু সে তোমার বাবা, তাই আমি তাকে কিচ্ছু বলিনি। তোমার কাছে একটাই অনুরোধ করব, রাখবে? বলো। আমাদের মুক্তি হয়নি, তাই এই প্রেতদশা। তুমি আমাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে? আমি একভাবে তাকিয়ে থাকলাম ওই ঝলসে যাওয়া মুখটার দিকে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। চোখের কোনা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে নামলো বুকের ওপর। সেই রাতেই রওনা দিলাম, যেদিকে দু চোখ যায় চলে যাব। আমার বাবা, উফ কি যে ঘেন্না লাগছে বাবা শব্দটা উচ্চারণ করতে। এত ঘেন্না নিয়ে আমি ওই বাবা নামক মানুষটার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কিছুতেই পারবো না।